বাসর ঘরে ঢুকতেই দেখলাম অনুপমা বিছানায় বসে তার দিদির নাকের নথ ঠিক করে দিচ্ছে। ওদের দুই বোনকে এক বিছানায় দেখে প্রথমেই আমার মনে হয় এমন বাসর রাত যেন কাউকে দেখতে না হয়। আমাকে দরজার সামনে দেখতে পেয়ে নিরুপমা আমার দিকে ছুটে আসলো বিছানা থেকে, এসে আমার হাতটা টানতে টানতে নিয়ে বলল, বর বর তুমি এসো, আমরা আজ খুব মজা করব আর লুকোচুরিও খেলবো, তারপর আমরা তিনজনে একসঙ্গে ঘুমাবো। আমি কিন্তু বোনকে জড়িয়ে ধরে ঘুমাবো, আমার তো খুব ভয় করে। জানো তো বর, বোন বলছিল যে আমি যেন তোমার সামনে কোনো দুষ্টুমি না করি, তাহলে তুমি আমাকে খুব বকবে আর বাড়ি থেকে বের করে দেবে, তাই আমি যেন তোমার সব কথা শুনি। কিন্তু তুমি তো খুব ভালো বর, আর ভালো বর কি কখনো বকে বলো তো? না, আমি তোমাকে বকবো না, তুমি ভয় পেও না। তার এই সরলতা যেন ছোট্ট এক শিশুর মতো লাগছিল। অনুপমা আমাকে বলল, আমি জানি আমার এই সিদ্ধান্ত তুমি মন থেকে মেনে নিতে পারোনি। শুধু তুমি নও, কেউ, পৃথিবীর কোনো স্বামী এটা মানতে পারবে না। তারপরেও তুমি আমার দিদিকে সম্মানের সঙ্গে তোমার বাড়িতে এনে রেখেছ। তোমার কাছে আমি ঋণী হয়ে থাকব সারা জীবন। অরণ্য, তুমি এভাবে বলো না। আমি যা কিছু করেছি তোমায় ভালোবেসে করেছি, আর তোমার দিদি অসুস্থ, তাই তার দেখাশোনা করার দায়িত্ব আজ থেকে তোমার একার নয়, আমাদের দুজনের। আমরা দুজনে মিলেই তোমার দিদিকে সুস্থ করে তুলব। পরদিন সকালে ঘুম ভাঙতেই দেখলাম নিরুপমা তখনও বিছানায় ঘুমিয়ে আছে, আর অনুপমা আমার জন্য বেডটি এনেছে। গুড মর্নিং অরণ্য। গুড মর্নিং। তুমি অফিসের জন্য রেডি হও, আমি তোমার ব্রেকফাস্ট আর টিফিন করে ফেলেছি। এত সকাল সকাল তোমার সব কিছু হয়ে গেল? তা তো একটু করতেই হয় বরমশাইয়ের জন্য। তোমার ফেভারিট লুচি আলুর দম করেছি। যাক বাবা, এতদিনে তাহলে আমার ঠিকমতো খাবারটা জুটবে, না হলে এত বছর ধরে শুধু ব্রেড, কলা এসব খেয়েই যেতে হতো। তুমি আমার জন্য আর আমার দিদির জন্য যেটা করেছো, সেসবের কাছে তো এসব একেবারেই সামান্য ব্যাপার। আমাদের কথোপকথনের মধ্যেই নিরুপমার ঘুম ভেঙে যায়। দিদি, তুমি উঠে পড়েছো? চলো ফ্রেশ হয়ে নাও, তোমার খাবার দিয়ে আমি অফিসের জন্য রেডি হয়ে যাব। আমিও যাব তোমার সঙ্গে। ওখানে গিয়ে তুমি কি করবে বলো? তুমি বরং বাড়িতে থাকো, আমি অফিসের থেকে ফেরার সময় তোমার জন্য একটা পুতুল নিয়ে আসব, ঠিক আছে? দিদিকে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে আমি আর অরণ্য অফিসে বেরিয়ে পড়লাম। অফিসে ঢুকতেই সবাই আমাদের দেখে অবাক হলো। অরণ্যর এক বন্ধু কমলেশদা বলল, আমাদের না জানিয়ে এভাবে চুপি চুপি বিয়েটা সেরে ফেললি? আমাকে তো অন্তত ইনভাইট করতেই পারতিস। অরণ্য, আসলে এত তাড়াহুড়ো করে বিয়েটা হয়ে গেল যে কাউকেই জানাতে পারিনি। কমলেশ, ঠিক আছে তাহলে রিসেপশন পার্টি তো দিবি বাড়িতে? অরণ্য, দেব, কিন্তু বড় কিছু করার প্ল্যানিং নেই, তাই ভাবছি যদি বাইরে কোথাও ছোটোখাটো একটা পার্টি দেওয়া যেত। হ্যাঁ রে, তুই এত কিপটে হলে কি করে বলতো? যাই হোক, তোর যেখানে ভালো লাগে তুই সেখানেই পার্টি দে, আমরা ঠিক পৌঁছে যাব।
এরপরে ছোট করে আমাদের রিসেপশন পার্টিও হলো। দিদিকে আমরা সেখানে নিয়ে যেতে পারিনি, কারণ মুখ ফসকে যদি দিদি কিছু বলে ফেলে সবাইকে, তাহলেই সব জানাজানি হয়ে যেতে পারে। বিয়ের কিছুদিন যেতে না যেতেই আমার দিদির মধ্যে অদ্ভুত এক পরিবর্তন লক্ষ্য করি আমি। সে আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে গেছে, আর তার থেকে বড় কথা, দিদি আজ অন্তঃসত্ত্বা। তার অন্তঃসত্ত্বার রিপোর্ট আজ আমি খুঁজে পাই। তবে কি অরণ্য আমাকে আর আমার দিদিকে ঠকিয়েছে? আজকে অরণ্যের শরীরটা ভালো ছিল না বলল, তাই সে বাড়িতেই থেকে যায়। আমি একা অফিসে গেলেও মনটা আমার একদম ভালো থাকে না। সারাদিন শুধু মনের মধ্যে অজস্র প্রশ্ন ঘোরাঘুরি করতে থাকে। না না, আজকেই আমাকে অরণ্যর কাছ থেকে সব জানতে হবে। অফিস থেকে বাড়ি ফেরার পরে দেখলাম অরণ্যের মাথায় হাত দিয়ে দিদি বসে আছে। এটা দেখার পরে আমার মাথা গরম হয়ে যায়। আমি দিদিকে সেখান থেকে চলে যেতে বলি। দিদি নিচে চলে যায়। অরণ্য, তুমি তোমার দিদির সঙ্গে এভাবে কেন ব্যবহার করলে? কেন, তাতে বোধহয় তোমার খুব কষ্ট হলো বলো? অরণ্য, কি বলছো তুমি এসব? মাথা খারাপ হয়ে গেছে তোমার? অনুপমা, এখনো পর্যন্ত ঠিকই আছে, তবে তুমি আর দিদি বোধহয় আমাকে পাগল করে দিতে চাও, বলো? অরণ্য, এসব হেয়ালি না করে দয়া করে আমার সঙ্গে খোলাখুলি আলোচনা করো। আলোচনা কি করব বলো? কি আছে আর বলার? আমার আড়ালে তোমরা দুজন এসব, ছি, আমারই ভুল ছিল। আমি তো দিদিকে তোমার হাতে তুলে দিয়েছিলাম বিশ্বাস করে। দেখো, আমার মাথা খুব যন্ত্রণা করছিল, তাই নিরুপমা আমাকে মাথায় বাম লাগিয়ে দিচ্ছিল। এতে তুমি খারাপের কি দেখলে? তুমি কিছু জানো না বলো? তাহলে এই রিপোর্টটা কি মিথ্যে? কিসের রিপোর্ট? প্রেগনেন্সির। তাও আবার নিরুপমার। সে কি করে প্রেগনেন্ট হলো? তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো, মিথ্যে ভালোবাসার জালে ঠকিয়েছো আমায়। অরণ্য, দেখো, আমি এসবের কিছুই জানি না, তুমি আমাকে বিশ্বাস করো প্লিজ। তাহলে রিপোর্টটাও কি মিথ্যে? সেটা তোমার দিদিকেই প্রশ্নটা আগে করো, ডাকো তাকে। নিরুপমাকে রিপোর্টটা দেখানোর পরে সে কিছুক্ষণ চুপ করে থাকলো। চুপ করে না থেকে তুমি সত্যিটা বলো দিদি, তুমি কি সত্যি অন্তঃসত্ত্বা? তাহলে এই সন্তানের বাবা কে? সেটা আমি বলতে পারবো না এখন। তুমি না বললে আমার সংসারটা যে ভেঙে যাবে। অনেক পরে আমার দিদি মুখ খুলল, আমি বিয়ে করেছি। হোয়াট? কাকে? কবে? তোর অফিসের এক কলিগকে, আর এই সন্তান তারই। তবে সে আমাকে এখান থেকে খুব তাড়াতাড়ি নিয়ে যাবে। আমি জানি বোন, অনেক ছোট থেকেই তুই আমাকে মায়ের মতো আগলে রেখেছিস, এমনকি নিজের ভালোবাসাকেও আমার জন্য দূরে সরিয়ে দিতে চেয়েছিলি। বিয়ের পর থেকে আমার জন্যই তোরা এখনো পর্যন্ত কোথাও ঘুরতে যেতে পারিসনি। স্বামী স্ত্রীর সম্পর্ক তোদের মধ্যে অধরা থেকে গেছে এখনো। আর এই সব কিছুর পিছনে আমি দায়ী। আর কিছুদিন পরেই তোদের আমি সব জানিয়ে দিতাম, তার আগেই তোরা সব জেনে গেলি। কে সেই ব্যক্তি দিদি বলো? কমলেশ। কমলেশ দা?
হুম, সে আমাকে সব জেনে গ্রহণ করেছে। কিন্তু কি করে এসব হলো? বিয়ের পরে যেদিন তোরা রিসেপশন পার্টি দিয়েছিলি, সেদিন তোরা দুজনেই ড্রাঙ্ক ছিলি। আর ভুল করে সেদিন সন্ধ্যায় কমলেশকে বাড়ির চাবিটা দিয়েছিলি পরদিন একটা ইম্পর্টেন্ট ফাইল আনার জন্য। তারপর তোদের আর সেদিনের কথা মনে ছিল না। সেদিন কমলেশ চাবি খুলতেই আমাকে দেখতে পায় ঘরের ভিতর। তাকে দেখে প্রথমে আমি ভয় পেয়ে খাটের তলায় লুকিয়ে পড়ি। সেও আমাকে দেখে থতমত খেয়ে যায়। তারপর আমার থেকে সব জানতে পারে আর বুঝতেও পারে। আর এরপর সে মাঝে মধ্যেই আমাকে ঘুরতে নিয়ে যেত। তার ভালোবাসায় আমি ধীরে ধীরে সুস্থ হয়ে যাই। আর তারপরেই আমরা দুজন সিদ্ধান্ত নিয়ে ফেলি তোদের দুজনকে মুক্ত করব আমার থেকে। আর কমলেশ আমাকে বিয়ে করে সেই সম্মানটাও দেয়। ও একটা বাড়ি করছে আমাদের জন্য। কিছুদিন পরেই আমি এখান থেকে চলে যাব। আর তোরাও নিজের মতো করে সুখে সংসার করতে পারবি। কমলেশ দা এত বড় মনের মানুষ। সত্যি তার মতো মানুষ পাওয়া সত্যিই বড় কঠিন। বন্ধুরা, আজকের গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর একটি লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের পর্ব আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।